নমস্কার, আমি সীতারাম। আজকের কথা বলবো আমি দুদিন আগে এই ভিডিও 3 দিন আগে এই ভিডিওটা বানিয়েছিলাম। যে এই ইউটিউবারের পরামর্শে ইনভেস্টর তার 80% টাকা খোয়ালো। এবং এখানে আমি বলেছিলাম যে একজন বেঙ্গলি রিনাউন্ড ইউটিউবার কিভাবে তিনি একটা ভুল স্টকের পরামর্শ দিলেন বা তাদের ভিউয়ারদেরকে কেনার জন্য, এবং তার ফলে ভিউয়াররা সেই স্টকটা কিনে তাদের অলমোস্ট 80 to 85% টাকা, 80 to 75% টাকা ক্ষতি হয়। এবং সেখানে ওই ভিডিওটা বানানোর সময় আমি এরকমটাও এভাবে বলেছিলাম যে অলমোস্ট 80%, কারণ এক্স্যাক্টলি আমি দেখিনি যে নাম্বারটা ডিটেলে কত ছিল। আমি একটা ওনার যে পরিমাণে টাকা লস হয়েছে সেই পরিমাণের সঙ্গে যেই পরিমাণ টাকা এখনও বেঁচে আছে সেই পরিমাণ টাকার একটা তুলনা করে আমি জিনিসটা দেখেছি। তো দেখে আমার সাধারণ চোখে যেটা মনে হয়েছে এটা অলমোস্ট 80% হতে পারে। এই জন্য আমি তখনই বলেছিলাম যে অলমোস্টের মানে হচ্ছে প্রায়, মানে প্রায় এটা হতে পারে। তো সুতরাং এই সমস্ত ছোট ছোট জিনিস নিয়ে অনেকে আমাকে ক্রিটিসাইজ করেছেন, অনেকে এবং অনেকে অনেক কিছু ব্যক্তিগতভাবে আমাকে খারাপ খারাপ মন্তব্য করেছেন। আমি এই বিষয়ে ওনাদেরকে কোনো কিছু ফালতু জবাব দেব না, এবং আজকের ওই একই বিষয়ে আমি আরও কিছু উদাহরণ দেব যাতে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হয় যে কিভাবে পেনি স্টক ইনভেস্টরকে নষ্ট করতে পারে, কেন পেনি স্টক কেনা উচিত নয়। সেটা হচ্ছে আমি আপনাদেরকে সেই উদাহরণটা আজকে আর একটা আমি দেব। এবং আপনারা কেন আমাকে অনেকে ওনার থেকে খুব ইনফ্লুয়েসড হয়ে এই কথাগুলো আমাকে বলেছেন অনেকে, এবং কেন বলেছেন কারণ হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্সটা সেই জায়গায় পৌঁছায়নি, বা আপনারা স্টক মার্কেটটাকে ঠিকঠাক বুঝতেই পারেননি যে স্টক মার্কেটটা কী। স্টক মার্কেট হচ্ছে অ্যাকচুয়াল প্রপার গেম অফ ইনভেস্টিং, যেখানে আপনি একটা ভালো কোম্পানির উপর দাও করে টাকা লাগান, সেই কোম্পানিটা বাড়লে আপনার টাকাটাও বাড়বে। অনেকে বলেছেন তো সমস্যার কী আছে, কোম্পানিটা নিচে নেমে এসছে, কিছু অ্যাভারেজিং করলে 2-1 বছর পরে ভালো রিটার্ন দিয়ে দেবে। আর তাহলে এই রকম যদি আপনার মাইন্ডসেট থাকে স্টক মার্কেটে, তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আপনার স্টক মার্কেট থেকে দূরে সরে যাওয়া উচিত, এবং আপনার নর্মাল মিউচুয়াল ফান্ড বা এফডিতে টাকা রাখা উচিত। কারণ এই রকম যে ইনভেস্টিংয়ের ফলে যে এফডির সমপরিমাণ টাকার আপনি রিটার্ন পাবেন, এর থেকে বেশি আপনি পাবেন না। সুতরাং এক্সট্রা কোনো হেডেক স্টক মার্কেটে ইনভেস্ট করতে গিয়ে না নিয়ে আমার মনে হয় এফডিতে টাকা রেখে সে শান্তির ঘুমটা ঘুমানো অন্তত উচিত। আপনারা যদি সুইং ট্রেডিং শিখতে চান, সুইং ট্রেডিং মান্থলি অ্যাটলিস্ট 10 to 15% রিটার্ন জেনারেট করতে চান, তাহলে আমার ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে আমি সুইং ট্রেডিং শিখতে চাই। আপনাকে পুরো ডিটেলস দেওয়া হবে। সেখানে 8 দিনের লাইভ ট্রেডিং হবে, কীভাবে সুইং ট্রেডিং করে যে মান্থলি একটা রিটার্ন জেনারেট করতে পারবেন, এবং যে কিছুই জানে না, জিরো থেকে যার নলেজ রয়েছে সেখান থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। এবং ওই 8 দিনের পরে লাইফ টাইম সাপোর্ট থাকবে, যেখান থেকে আপনি আমার পার্সোনাল ব্যক্তিগত হোল্ডিংসগুলো হোল্ড করতে পারেন, অথবা আপনাদের শেখানো টেকনিকগুলো ইউজ করতে পারেন। আফটারঅল আপনি রেজাল্ট পাবেন। এবারে আসি সেই প্রধান খবরে, যেটা আমি বলতে চাইছি যে পেনি স্টক কেন কেনা উচিত নয়, ওইসব স্টকগুলো কেন খারাপ, সেইটা কেন বলতে চাইছি। আপনারা একটা খবর দেখুন, এই খবরটা প্রকাশিত হয়েছে মানি কন্ট্রোলার মার্চের 11 তারিখে 3:57 এই খবরটা প্রকাশিত করে। কি খবর না, বিগ বসের পেনি স্টক, দেখুন হেডলাইনটা ওনারা দিয়েছেন, পেনি স্টক রেকমেন্ডেড বাই বিগ বস ওটিটি উইনার এলভিস যাদব। আপনারা অনেকেই জানেন যে বিগ বসে যে ওটিটি প্রোগ্রামটা চলছিল, যেটা টিভিতে আসেনি, শুধুমাত্র আমরা মোবাইলে বা অ্যাপে দেখেছি, সেই স্টকটা 95% প্লামেট করে গেছে 15 মাসের মধ্যে। 95% তার যে ভ্যালু সেটা কমে গেছে। এবার খবরের ভিতরে কি বলেছে সেটা একটু পড়ে নেব। Big Boss OTT winner Elvis Yadav, who has been booked for allegedly assaulting a YouTuber in a shopping mall, got slammed on social media in recent days for recommending a penny stock in the past. আচ্ছা, তো এনারা বলতে চাইছেন যে বিগ বসের এই যে এলভিস যাদব রিসেন্টলি একটা ইউটিউবারকে মেরেছেন, মারার ফলে ওনার এই সমস্ত জিনিসগুলো হাইলাইট হচ্ছে। উনি যে পুরনো যেসব জিনিসগুলো করেছেন, পুরনো কী করেছেন, যে একটা পেনি স্টক রেকমেন্ড করেছিলেন এবং বলেছিলেন যে শর্ট টার্মের মধ্যে এটা ভালো গ্রোথ দেবে। সেটা কি স্টক, এই যে এখানে দেখুন, ফর মাই স্টক মার্কেট পিপল অ্যাডেড WORL 128 থেকে 135 টুডে টু মাই পোর্টফোলিও। সে তার পোর্টফোলিওতে নাকি 128 থেকে 135-এ সে তার এই স্টকটা অ্যাড করেছে, এবং লুকস গুড ইন শর্ট টার্ম, এবং বলতে চাইছে যে শর্ট টার্মে ভালো দেখাচ্ছে স্টকটা, মানে শর্ট টার্মের মধ্যে প্রাইসটা বেড়ে যাবে, এটাই উনি বলেছেন।
এবং তারপরে কি হলো দেখা গেল যে কোম্পানিটা অলমোস্ট উনি বলার পরে 7% স্টক প্রাইসটা বেড়ে যায় এবং তারপরে এবং অলমোস্ট এটা হচ্ছে সেলিং ফ্রিজ হয়ে গেছে, মানে যাদের বেড়েছে তারা কিন্তু সেল করতে পারেনি এখানে। হাউএভার দ্য স্টক লস্ট মোস্ট অফ ইটস ভ্যালু সিন্স, মানে তারপর থেকে ওই 7% বেড়ে যাওয়ার পর থেকে 95%-এর উপরে স্টকটা কমে গেছে এবং যেটার দাম 128 থেকে 132 ছিল সেটা 7.5 টাকায় এসে পৌঁছেছে। এবার আমি একটু ওই চার্টটায় WRL এই যে কোম্পানিটার আমি চার্টে চলে এসেছি এবং এই চার্টে আমি দেখাবো। এই দেখুন এই স্টকটা কত টাকা ছিল, 4 থেকে 5 টাকা ছিল, সেই জায়গা থেকে বেড়ে গিয়ে 300 350 পর্যন্ত গেল এবং তারপর থেকে এসে নিচে কোথায় পড়লো দেখুন। এই জায়গাতে এই 300 জায়গাতে যারা ওনার কথা শুনে ইনভেস্ট করেছিলেন তাদের পয়সাগুলো কি হবে। এবারে আমি তখন থেকেই বলছি যে ইটস আ প্রপার ইনভেস্টিং গেম। এইরকমভাবে অ্যাভারেজ করে এইরকমভাবে ভুলভাল স্প্যাকুলেশন করে হয় না। যে জায়গায় ওনারা এটাও বলেছেন, আমি আরও একটু যদি নিচে দেখাই, যে ওনারা এটাও বলেছেন যে কোম্পানি রিপোর্টেড এ লস অলমোস্ট লস অফ 21 লাখ ইন আ কোয়ার্টার এন্ডেড ডিসেম্বর 2023। ডিসেম্বর 2023 শেষ হওয়ার সময় ওনারা কোম্পানিতে 21 লাখ টাকার লস ঘোষণা করেছে। তারপরে ডিসেম্বরের 31 থেকে 50 কোটি টাকা কোনো সেলসই হয়নি, যেখানে ওনারা আগে সেলস দেখিয়েছিলেন 50 কোটি টাকা, তারপরে ডিসেম্বরের কোয়ার্টারে কোনো সেলই হয়নি। এই জিনিসগুলো কোম্পানিটার খারাপ রয়েছে, তার মানে কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে না। এই কারণেই রিটেলারদের দূরে থাকতে বলা হয়েছিল, কিন্তু তিনি কি করলেন, পয়সা নিয়ে এই স্টকটা রেকমেন্ড করলেন এবং রিটেলাররা তার পয়সা হারালেন। একটা কোম্পানি আপনাদের যারা যারা আবারও আমি কথাটা বলছি, যারা আমাকে পার্সোনালি অ্যাসাল্ট করছিলেন যে আপনার কিছু জানা নেই স্টক মার্কেটে, আপনাকে শিখতে হবে, নতুন করে শিখতে হবে, আমি একটা কথা বলি, তাহলে এই মানি কন্ট্রোলকে চেনেন তো? আমার কোইন্সিডেন্টালি এই খবরটা চলে এলো, তো আমার এই জিনিসটা বোঝাতে সুবিধা হবে আপনাদেরকে, যে মানি কন্ট্রোল হচ্ছে ফাইন্যান্সিয়াল নিউজ, এইরকম স্টক রিলেটেড নিউজ। মানি কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে সবচেয়ে লিডিং যে কোম্পানি, সেটার মধ্যে একটা মানি কন্ট্রোল। তো সে এইরকম পেনি স্টক এইভাবে যে প্রমোশন হয় যে বা কীভাবে হয় সেই খবরটা বার করেছে এবং উদাহরণ দেখিয়ে দিল যে কোম্পানিটা লস বুক করেছে, কোম্পানিটা রিটার্ন দিচ্ছে না, কোম্পানিটা সেলস করছে না, তাহলে কেন কিনতে বলা হচ্ছে? এর কারণ এটাই যে কোম্পানিটা খারাপ ফল করছে সেই কারণেই। কিন্তু আপনারা কি করলেন, আপনারা আমাকে বললেন যে আপনার কিছুই জানা নেই কোম্পানি। আমি সেই ভিডিওটাতে দেখিয়েছি যে কোম্পানি কিভাবে লস বুক করছে, কোম্পানি কোনো রিটার্ন দিচ্ছে না, কোম্পানির সেলস কমে গেছে, সেই জিনিসগুলো আমি দেখালাম। তা সত্ত্বেও আপনারা আমাকে বললেন যে আমার কিছু জানা নেই বা আমার আবার নতুন করে শেখা উচিত। এবং আমি সেই এগেনস্টে আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে যে স্টক মার্কেটের গেমটা বোঝার জন্য আবার আপনারা একটু পড়াশোনা করুন, আপনারা পুরো জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, অনেকে আমার হয়তো এজটা একটু কম বলে অনেকে অনেক কিছুই বলে গেছেন। দেখুন, আমি মনে করি যে একজন ব্যক্তি যে প্রত্যেক দিন সকাল 9টার সময় অফিস গিয়ে সন্ধ্যাবেলা বিকালবেলা 3টের সময় বাড়ি ফিরে আসে, এবং একজন ব্যক্তি সে ইনি যে পরিমাণে শিক্ষাটা পাবেন ওই অফিসের ওই কাজ পার্টিকুলার কাজটা করে, একজন ব্যক্তি বাড়িতে বসে তিনি সেই সকাল তার 5টার সময় ঘুম ভাঙলো এবং ঘুমোতে যাওয়ার আগে সেই 12টা পর্যন্ত সে যদি ওই জিনিসটা নিয়ে ইনি এই সময়টা করছেন শুধু পয়সার জন্য করে চলে আসছেন। দ্বিতীয় সেটা হচ্ছে তিনি কি করলেন, ঘুম ভাঙার পর থেকে ঘুমোতে যাওয়ার পর্যন্ত 24 ঘন্টা মন প্রাণ দিয়ে সেই জিনিসটা শিখছেন। আমার মতে ইনি এই জিনিসটা 20 বছরে যা শিখবেন এই ব্যক্তি এই জিনিসটা 5 বছরের সমানই শিখবেন। সুতরাং এজ নিয়ে কাউকে দয়া করে জাজমেন্ট করবেন। আমি সেই যে দিন রাত এক করে সেই কষ্টটা করে জিনিসটা শিখেছি এবং আজকের কোইন্সিডেন্টালি এই মানি কন্ট্রোলের নিউজটা এসে ব্যাপারটাকে আপনাদের বোঝাতে অনেক ক্লিয়ার করলো, মানে সুবিধা করলো আমার কাছে, যে কীভাবে স্টক মার্কেটের ইনভেস্টিংটা কাজ করে। সেক্ষেত্রে হচ্ছে কোনো জিনিস অ্যাভারেজ করে হয় না, কোনো জিনিস এই স্টকটা নেমে গেছে কি হয়েছে পরে বাড়বে, এইভাবে স্টক মার্কেটে ইনভেস্টিং হয় না, এইভাবে আপনার ওয়েলথ তৈরি হয় না। এবং এই জিনিসটাও আমি ক্লিয়ার করে রাখি যে আমার ব্যক্তিগতভাবে কারোর উপরে রাগ হিংসা কোনো কিছুই নেই। একটা জিনিস মানুষদের জন্য অ্যাওয়ারনেস দরকার ছিল, যেই অ্যাওয়ারনেসটা বাংলাতে নেই সেটা হয়তো আমি ধীরে ধীরে আনবো। অ্যাওয়ারনেসটা নেই বলেই হয়তো আমাকে এতগুলো কথা শুনতে হয়েছে, সেই জন্য আমি বলছি যে আমার কারোর উপরে না আছে রাগ, না আছে কিছু। আমি আমার তরফ থেকে যেই এডুকেশনাল জিনিসগুলো দেওয়ার দরকার সেই জিনিসগুলো আমি দিয়ে যাব, বাকি আপনাদের উপরে নেওয়া না নেওয়া। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিওতে।